শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইউনিট 15 থেকে। গত ক্লাসে আমরা ইউনিট 15 থেকে কি পড়েছিলাম? আমরা গত ক্লাসে ইউনিট 15 থেকে প্যাসেজটুকু পড়েছিলাম এবং কিছু নিউ ওয়ার্ড পড়েছিলাম। নিউ ওয়ার্ড দিয়ে আমরা কি করেছিলাম? আমরা ম্যাচিং এবং ট্রু ফলস সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আশা করি আমার কথা অনুযায়ী তোমরা তোমাদের বাসার বাড়ির কাজগুলো অনুশীলন করেছো এবং প্যাসেজটুকু সম্পর্কে সম্পূর্ণ ধারণাও তৈরি হয়ে গিয়েছে। আজকে আমি বলেছিলাম যে তোমাদের কোশ্চেন অ্যান্সার এবং কম্পোজিশন নিয়ে আলোচনা করব। তাই শিক্ষার্থীরা তোমরা বোর্ডের দিকে তাকাও। আমি প্রথমেই তোমাদের সাথে আলোচনা করব অ্যান্সার দ্য কোশ্চেনস নিয়ে। দেখো প্রথমে কি লিখেছি, অ্যান্সার দ্য কোশ্চেনস। আমি এখানে লিখেছি 3 নং। সিন প্যাসেজে পরীক্ষার সময় সেটা কত নংয়ে থাকে? 3 নং হিসেবে থাকে। মার্কস 10। আমি এখানে দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্নের সাথে সাথে আমি আবার কিছু নাম্বার ডিজিট হিসেবে লিখেছি। যেমন এখানে লিখেছি নাম্বার 2 2 1 1 1 প্লাস 2, অর্থাৎ এই টোটাল সবগুলো কাউন্ট করে মার্কস হচ্ছে আমার 10। এই নাম্বারগুলো কেন দিয়েছি ডান পাশে? অর্থাৎ এই নাম্বারগুলো দিয়ে তুমি অবশ্যই প্রশ্ন লেখার সময় খেয়াল করবে, নাম্বার যদি এরকম উল্লেখ করা থাকে তাহলে প্রতিটা প্রশ্নের মান কি? 2। এটা নাম্বার 2, এটা 1, এটা 1, প্রত্যেকটা 1 এবং নিচেরটা 2। অর্থাৎ আমার প্রশ্নের অ্যান্সার গুলো দিতে হবে যাতে আমি 2 নম্বর পেতে পারি। অনেক সময় যখন প্রশ্নের মধ্যে 2 নম্বর দেওয়া থাকে তখন কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো আমি 2 লাইনে লিখতে পারি। তখন যদি আমি 1 লাইনে লিখি সেই ক্ষেত্রে আমি কিছু নাম্বার কম পাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে আমি এভাবে আলোচনা করব যে কিভাবে প্রশ্নের মার্কসের মধ্যে 2 নাম্বার দেওয়া থাকলে আমাকে 2টা লাইন লিখতে হয়। হ্যাঁ, আমি বলেছি 2 নাম্বারের জন্য 2টা লাইন লিখতে হবে। এমন কিছু কিছু প্রশ্ন আছে যে না, এর জন্য অবশ্যই 1টা লাইনই লেখা যায়, সেই ক্ষেত্রে তোমার কিন্তু নাম্বার কাটা যাবে না, সেটার অ্যান্সার 1 লাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। চলো প্রশ্নগুলি পড়ি। আশা করি তোমরাও আমার সাথে উত্তর দিতে পারবে। গত ক্লাসে আমি তোমাদেরকে প্যাসেজটুকু পড়িয়েছি, তোমরাও বারবার পড়েছো। আচ্ছা, প্রথম প্রশ্ন এখানে কি দেওয়া আছে? হোয়াট ইজ এ বার্থডে? অর্থাৎ বার্থডেটা কি, জন্মদিনটা কি? তাহলে আমি যদি অ্যান্সারটা এরকম লিখি, তোমরা মনে মনে চিন্তা করো কি হতে পারে। কি হতে পারে? আমি যদি অ্যান্সার লিখি যে এ পারসনস বার্থডে ইজ আ স্পেশাল ডে। পারসনস বার্থডেটা কি একটা বিশেষ দিন। যেহেতু এখানে আমি আগেই বলেছি 2 নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমি চেষ্টা করবো 2 লাইনের মধ্যে অ্যান্সারটা লিখতে। প্রথম কি লিখলাম? এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে। তোমার প্যাসেজের সাথে কিন্তু প্রথম দ্বিতীয় লাইনটাতে দেওয়া আছে দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ born। অর্থাৎ তাহলে এটার অ্যান্সার কি দাঁড়ালো? This person's birthday is a special day. This is the date when the person was born. তোমরা ইচ্ছা করলে আমার সাথে বলার সাথে সাথে তোমরা খাতায় লিখতেও পারো। বি নাম্বারে কি দেওয়া আছে? হাউ ডু পিপল সেলিব্রেট বার্থডেস? পিপলরা অর্থাৎ সাধারণ মানুষরা বা আমরা কিভাবে জন্মদিনটা পালন করে থাকি। আমরা আগেই বলেছি জন্মদিন পালন করার ধরনটা কিন্তু বিভিন্ন দেশ অনুযায়ী, বিভিন্ন এলাকা অনুযায়ী অনেক সময় ভিন্ন রীতিতে পার্থক্য দেখা যায়। তাহলে আমরা এটা কি লিখতে পারি? বইয়ে দেওয়া আছে পিপল, অ্যান্সারটা কি হতে পারে? যেহেতু 2 নাম্বার দেওয়া আছে, আমি চেষ্টা করবো সেটা 2 নাম্বারের মধ্যে দেওয়ার জন্য। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ। যে পিপলরা কি করে? জন্মদিনটাকে পালন করে বিভিন্ন ভাবে। ইন মেনি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ এ কেক। কিছু কিছু দেশে সাধারণ লোকজনরা কি করে? কেক দিয়ে জন্মদিন পালন করে। অর্থাৎ দেখো আমি নাম্বার এ এবং নাম্বার বি 2টা প্রশ্নের উত্তরে কিন্তু আমি 2 লাইনের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। যেই কোশ্চেন অ্যান্সার গুলো, আমি আবার বলছি, যেই কোশ্চেন অ্যান্সার গুলো 2 লাইনের মধ্যে দেওয়া যায় সেগুলো অবশ্যই আমি 2 লাইন লিখবো। আবার আমি বি নাম্বারটা বলছি, হাউ ডু পিপল সেলিব্রেট বার্থডেস? কিভাবে লোকজন জন্মদিন পালন করে? People around the world celebrate birthdays in different ways. In many countries, people celebrate birthdays with a cake. সবাই বুঝতে পারছো কি বলেছি আমি? আশা করি পরিষ্কার হয়ে গেছে আমার 2টা প্রশ্নের উত্তর। Where are the candles? মোমবাতি কোথায় থাকে? নাম্বার কত প্রশ্নটার? মান হচ্ছে 1। মোমবাতি কোথায় থাকে? আমরা সবাই জানি মোমবাতি কোথায় থাকে? কেকের উপরে থাকে। তাহলে আমি কিভাবে লিখবো? There are candles on the
cake. There are candles on the cake. আমি ইচ্ছা করলে এখানে দানা লিখে there লিখতে পারি। Where are there candles? তাহলে কি হবে? There are candles on the cake. মোমবাতি কোথায় থাকে? মোমবাতি কেকের উপরে থাকে। যেহেতু দেয়ার দিয়ে প্রশ্ন করেছি তাহলে কি লিখবো? দেয়ার আর ক্যান্ডেলস অন দা কেক। যেহেতু মার্কস 1 নাম্বার 1 আমি এক লাইনের মধ্যে অ্যান্সারটা সীমাবদ্ধ করে দিলাম। নাম্বার ডি, হো সিং এ সং ফর দা পারসন। কে গান গায়? ব্যক্তির জন্য কে গান গায়? আমরা গান গাই। তাই যার জন্মদিন তার জন্য কি আমরা বন্ধুরা উইশ করি। তাহলে কি আসবে? পারসন না দিয়ে দাও পিপল। পিপল সিং এ সং ফর দা পারসন। অর্থাৎ লোকজন কি করে? যার জন্মদিন তার জন্য গানটা গায়। ই নাম্বার, when does the person blow out the candles? একটু খেয়াল করো, বারবার প্রশ্নগুলো পড়ে নিবে। when does the person blow out the candles? এখানে কিন্তু বাকি যে 4টা প্রশ্ন করেছি সেখানে কিন্তু থেকে একটু ডিফারেন্স। এখানে কি আছে? ডাজ, এখানে ডাজের ব্যবহার এবং দা পারসন কোন পারসন? ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? এখানে কয়জন ব্যক্তি? একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। তো যখন প্রশ্নের মধ্যে আমরা আগেই পড়েছি যে প্রশ্নে যখন ডাজ থাকবে তখন কি বসবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে। তাহলে আমরা উত্তরটা কি জানি? when does a person blow out the candles? আসলে মোমবাতি কখন নিভানো হয়? গানের শেষে না গানের পরে? হ্যাপি বার্থডে সংটার পরে না শেষে? আগে তো মোমবাতি নিভানো হয় না, গানটা শেষ করার পরেই মোমবাতিটা নিভানো হয়। তাহলে আমরা কি লিখবো? দা পারসন, সাবজেক্টকে এখানে দা পারসন ব্লোজ আউট দা ক্যান্ডেলস এট দা এন্ড অফ দা সং। এখন আমি কেন ব্লো এর সাথে অ্যাজ বসালাম? প্রশ্ন যদি ডাজ দিয়ে করা হয় তখন থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে কি বসবে? অ্যাজ বসবে। দা পারসন ব্লোজ আউট দা ক্যান্ডেলস এট দা এন্ড অফ দা সং। F নাম্বার কোশ্চেন দিকে তাকাও। Where do child's friends come? বন্ধুরা কোথায় আসে? যার জন্মদিন তার বন্ধুরা কোথায় আসে? এখানে কি দিয়ে প্রশ্নটা করা হয়েছে? ডু দিয়ে। চাইল্ডস ফ্রেন্ডস অবশ্যই কি এখানে সাবজেক্টটা কি? প্লুরাল নাম্বার। তাহলে কি বলবো? তাহলে তো ভার্বের সাথে অ্যাজ বসাতে হবে না, ভার্ব তো কাম। চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দা হোম। চাইল্ডস ফ্রেন্ডস কোথায় আসে? বন্ধুর বাড়িতে আসে। যেহেতু এই নাম্বারগুলো এক করে দেওয়া তাই আমি এক লাইনের মধ্যে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করছি। হাউ আর দ্য গিফটস? গিফটস গুলা কিভাবে থাকে? গিফটস গুলা কেমন থাকে? এখানে সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে। তাহলে আমি কি লিখবো? সাবজেক্টকে দ্য গিফটস আর। দ্য গিফটস আর কিভাবে থাকে? ঢাকা থাকে, রঙিন কাগজ বা কাপড় দিয়ে ঢাকা থাকে। তাহলে অ্যান্সারটা কি হবে? দ্য গিফটস আর wrapped in colorful papers. আমি আবারও বলছি, অ্যান্সারটা লিখতে পারো। দ্য গিফটস আর wrapped in colorful papers. আশা করি প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা বুঝতে পেরেছ। এখন নাম্বার 4, 4 নঙে কি থাকে? এটা সিন প্যাসেজের মধ্যে 4 নঙে থাকে কম্পোজিশন। আমি এখন কম্পোজিশনটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। কম্পোজিশন পড়ার সময় প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়বে। শুধু কম্পোজিশন না, অ্যান্সার দা কোশ্চেন করার সময় কিন্তু প্রশ্নটা ভালোভাবে পড়তে হয়। কারণ সেটা কোন টেন্সে দেওয়া আছে, প্রেজেন্টে দেওয়া আছে না পাস্ট টেন্সে দেওয়া আছে, সেটার উপর নির্ভর করে কিন্তু তোমাকে সবগুলোর অ্যান্সার দিতে হবে। চলো আমরা পড়ি। এখানে কি লেখা আছে? রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর লাস্ট বার্থডে সেলিব্রেশন। রাইট এ শর্ট কম্পোজিশন অর্থাৎ ছোট একটা অনুচ্ছেদ তৈরি করো। অন ইউর লাস্ট বার্থডে সেলিব্রেশন, তোমার গত জন্মদিন পালন করা সম্পর্কে, অর্থাৎ উদযাপন, গত জন্মদিনটা উদযাপন করা সম্পর্কে তুমি একটা কম্পোজিশন লিখো। এখানে ইউর লাস্ট বার্থডে সেলিব্রেশন, আগে টাইটেলটা আইডেন্টিফাই করো আসলে যে এখানে বিষয়টা কি সম্পর্কে। ইউর লাস্ট বার্থডে সেলিব্রেশন অর্থাৎ ইউর জায়গায় কি হবে? মাই। আমাকে যেহেতু বলা হয়েছে
লাস্ট তোমার পালনকৃত, যেটা গত বছর করেছিলেন বা কিছুদিন আগে করেছিলেন, বার্থডে সর্বশেষ, যেটাকে বলতে পারি সর্বশেষ পালনকৃত জন্মদিনের যে উৎসবটা ছিল বা অনুষ্ঠানটা ছিল সেটা সম্পর্কে লিখো। আমি কি বলেছিলাম যে কম্পোজিশন লেখার সময় অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে প্রশ্নগুলো কোন টেন্সে দেওয়া, প্রেজেন্টে দেওয়া না পাস্টে দেওয়া। সেই টেন্সের উপর নির্ভর করে তোমাকে অবশ্যই সেগুলোর অ্যান্সার লিখতে হবে। কম্পোজিশন নামের মধ্যে কিন্তু খেয়াল করো, দেখা এখানে দেওয়া আছে লাস্ট। লাস্ট শব্দটা থাকলে কি হয়, লাস্ট শব্দটা থাকলে অবশ্যই লাস্ট, ইয়েস্টারডে, লং এগো, এই শব্দগুলো থাকলে আমাকে কি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। তাহলে আমি আশা করছি আমার প্রশ্নের অ্যান্সার গুলাও হবে কি, কম্পোজিশন অ্যান্সার গুলো হবে প্রশ্নগুলোর মাধ্যমে পাস্ট টেন্স ব্যবহার করে। প্রশ্নটা পড়ি, এই নাম্বার কি দেওয়া আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি যে আমাকে কয় লাইনে লিখতে হবে, এটার মার্কস কত, 10। কম্পোজিশনের মার্কস হচ্ছে 10। আমি অবশ্যই চেষ্টা করব 7 থেকে 10 লাইন, কমপক্ষে অ্যাটলিস্ট 5 লাইন তো লিখতেই হয়, কমপক্ষে 5 লাইন তো লিখতে হয়। কিন্তু তুমি যদি 7 থেকে 10 লাইনের মধ্যে লিখো তাহলে তুমি একটু বেটার মার্কস আশা করতে পারো। এর নাই মানে না যে তুমি 5 লাইন লিখলে নাম্বার পাবে না, অবশ্যই নাম্বার পাবে, কিন্তু কিছুটা বেশিও লেখা যেতে পারে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, প্রতিটা প্রশ্ন থেকে যদি আমি 1 2 3 4 5 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্ন থেকে যদি আমি 2 লাইন করে লিখতে পারি তাহলে কিন্তু 10 লাইন হয়ে যায়। আর তখন মাঝে মাঝে 2 লাইন না লিখে আমি 1 লাইন লিখি, তখন কি অটোমেটিক্যালি 7 থেকে 8 লাইন চলে আসবে। প্রথম প্রশ্ন, when did you celebrate your last birthday? এখানে প্রথমেই কিন্তু প্রশ্ন এখানে বুঝাই যায়, এখানে কি দেওয়া আছে, ডিড। অর্থাৎ ডিড দিয়ে কি বুঝিয়েছে, যেটা তুমি সর্বশেষ উদযাপন করে ফেলেছো। এই যে ডিড এবং লাস্ট এই শব্দগুলো দিয়ে বোঝায় যে তুমি সর্বশেষ কখন তোমার জন্মদিনটা পালন করেছো। তাহলে আমি কি অ্যান্সার করতে পারি, প্রশ্ন থেকে দেখো ইউর জায়গায় কি লিখবো, আই। আর ডিড থাকার কারণে এই সেলিব্রেটটা শব্দটার সাথে কি হয়ে যাবে, সেলিব্রেটেড এর সাথে এখানে ডি যোগ হয়ে যাবে। তাহলে কি হবে, আই সেলিব্রেটেড, ইউর জায়গা হয়ে যাবে কি মাই। মাই লাস্ট বার্থডে ধরো দিয়ে দাও অন 1st জানুয়ারি। তাহলে কি হবে, আই সেলিব্রেটেড মাই লাস্ট বার্থডে অন 1st জানুয়ারি। আমি কি বলেছিলাম যে প্রতিটা লাইন থেকে প্রতিটা প্রশ্ন থেকে 2টা করে লাইন বের করার চেষ্টা করব। তাহলে আমি এটা এখানে আরেকটা লাইন অ্যাড করে দিই, কি দিতে পারি, যে জন্মদিনটা কেমন ছিল তোমার কাছে, ইট ওয়াজ এ স্পেশাল ডে। এটা কেমন ছিল, যেটা বিশেষ দিন, ইট ওয়াজ এ স্পেশাল ডে ফর মি। তাহলে এই লাইনটার প্রশ্নটার অ্যান্সার কি দাঁড়ালো, যে আই সেলিব্রেটেড মাই লাস্ট বার্থডে অন 1st জানুয়ারি, ইট ওয়াজ এ স্পেশাল ডে ফর মি। তোমরা ইচ্ছা করলে আমার কথা শুনে লিখতে পারো। হাউ, 2 নম্বর প্রশ্ন, হাউ ডিড ইউ ডেকোরেট ইউর হোম। ডেকোরেট অর্থ কি, সাজানো। তুমি তোমার বাড়িটা কিভাবে সাজিয়েছিলে, একটু মনে মনে চিন্তা করো। তুমি গত জন্মদিন পালন করার সময় তোমার সাথে কে কে সাজিয়েছিল, তুমি একা নিশ্চয়ই সাজাও নাই, তোমার সাথে মা বাবা হেল্প করেছে, ভাই বোনরা হেল্প করেছে। তাহলে কি আসবে, লিখতে পারি আই ডেকোরেট। ডেকোরেটেড যা কি হবে, যেহেতু এখানে ডিড দিয়ে প্রশ্ন করা আছে, ভার্বটা কি হয়ে যাবে, পাস্ট টেন্স। তাহলে আই ডেকোরেটেড মাই হোম উইথ কালারফুল পেপারস, বেলুনস, ফ্লাওয়ার্স হতে পারে। আমি কি আমার বাড়িটাকে রঙিন ফুল, রঙিন কাগজ দিয়ে সাজিয়েছিলাম। আচ্ছা, যেহেতু তোমার মার কাজ তোমাকে সাহায্য করেছে, তাহলে এটা বলতে পারো মাই মাদার অলসো হেল্পড মি টু ডেকোরেট মাই হোম, যে আমার বাড়িটা সাজানোর কাজে সাহায্য করেছিল। তাহলে এখান থেকে আমরা কয়টা লাইন লিখতে পারলাম, এখান থেকে 2 লাইন এসে পড়লো, 2 লাইনস, এখান থেকে এসে পড়লো 2 লাইনস, 4 লাইন অলরেডি এসে পড়েছে। হোম ডিড ইউ ইনভাইট। ইনভাইট অর্থ কি, নিমন্ত্রণ জানানো অথবা আমন্ত্রণ জানানো। তুমি কাকে নিমন্ত্রণ জানিয়েছিলে বা কাদেরকে নিমন্ত্রণ জানিয়েছিলে, বা তোমার মা বাবা কাদেরকে আসতে বলেছিল জন্মদিনটা উদযাপন করার জন্য। তুমি বলতে পারো আই ইনভাইটেড মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। তুমি ইচ্ছা করলে তুমি এখানে আই ব্যবহার না করে লিখতে পারো মাই মাদার ইনভাইটেড মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। আচ্ছা, তাহলে এখানে আমি কয় লাইন লিখলাম, 1 লাইন। আচ্ছা, তাহলে কত লাইন দাঁড়ালো, 2 2 4 এদিকে 5, আমার বাকি আছে আরো 5 লাইন। আচ্ছা, when did you cut the cake? তুমি কখন কেক কেটেছিলে। এখন যেহেতু আমাকে একটু লাইন বাড়াতে হবে, হ্যাঁ, তাহলে আমরা কি চিন্তা করতে পারি যে আসলে কেকটা কেটেছিলাম। ঠিক আছে, কেকটা কে এনেছিল,
বাবা এনেছিল। তাহলে আনা ইংরেজি কি? ব্রিং থেকে ব্রট, ব্রিং থেকে ব্রিং, BRING ব্রিং, পাস্ট টেন্স হবে কি? ব্রট, BROUGST ব্রট। তাহলে আমি বলতে পারি এটা ইউজ করে যে মাই ফাদার ব্রট এ নাইস কেক। যে ব্রট এ নাইস কেক কখন নিয়ে এসেছিল? at 6 am। এম হবে না PM হবে? at 6 PM, যে সন্ধ্যা 6টা বাজে নিয়ে এসেছিল। প্রশ্নটা এখানে কি দাঁড়িয়েছে? when did you cut the cake? তুমি কখন কেকটা কেটেছিলে? তারপরে এখান থেকে আরো লাইন বাড়াতে পারো যে তুমি কখন আসলে জন্মদিনটা শুরু করেছিলে, পার্টিটা। I started my party at 7 PM। এখন পার্টি শুরুর সাথে সাথেই কিন্তু আমরা কেকটা কাটি না। তখন আমি বলতে পারি যে I cut the cake at 7:30 PM। কেকটা কেটেছিলাম কখন? সন্ধ্যা 7:30টার দিকে। তাহলে আমি কিন্তু অলরেডি এখানে কয় লাইন এসে পড়েছে? 3 লাইন কিন্তু অলরেডি এখানে বলে ফেলেছি। কি বলেছি? My father brought a nice cake for me. I started my birthday party at 7 PM. Then I cut the cake at 7:30 PM. 3 লাইন্স বলে ফেলেছি কিন্তু। নেক্সট, তাহলে কত লাইন হয়ে গেল? ওইখানে ছিল কত? 5 আর 3 8, আর কত লাইন দরকার? অ্যাট লিস্ট 2 লাইন্স। হাউ ডিড ইউ ফিল? তুমি কেমন অনুভব করেছিলে? আচ্ছা, অনুভব করার আগে তুমি চিন্তা করো কেমন অনুভব করেছিলে বা সেদিন কি করেছিলে বন্ধুদের সাথে। একটু লাইনটা বাড়াও যে আই প্লেড উইথ মাই ফ্রেন্ডস, আই সাং এ সং উইথ মাই ফ্রেন্ডস। হ্যাঁ, তারপরে কি? হাউ ডিড ইউ ফিল? আই ফেল্ট ভেরি, যেহেতু ডিড আছে, আই ফেল্ট ভেরি এক্সাইটেড, যে আমি সেদিন খুব উত্তেজিত বা আনন্দ বোধ করেছিলাম। তাহলে অলরেডি এখানে আমার 2 লাইনস এসে পড়লো। তাহলে সর্বমোট আমি কিন্তু আমার আলোচনা থেকে আমি প্রশ্ন উত্তরগুলো যেভাবে বলেছি, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো, অবশ্যই তুমি এই কম্পোজিশনটা লিখতে পারবে নিজে। কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে সেটা যেন পাস্ট টেন্সে হয়, কারণ এখানে বলা আছে লাস্ট, ইউর লাস্ট বার্থডে সেলিব্রেশন। আচ্ছা, ধরো আমি তো তোমাদেরকে এতক্ষণ লাস্ট শব্দটা ব্যবহার করেছি। এখন আমি যদি এখানে লাস্ট শব্দটা না দিতাম, যদি এখানে না লেখা থাকতো, যদি লেখা থাকতো ইউর বার্থডে সেলিব্রেশন, তোমার জন্মদিন, এবং এখানে যদি লেখা থাকতো ডিড এর পরিবর্তে ডু, হতে পারে কিন্তু এভাবে আসবে। আবার এখানে কিন্তু লাস্ট শব্দটা আসবে না। কি আসবে? when do you celebrate your birthday? তুমি কখন তোমার জন্মদিন পালন করো। আবার কি আসলো? এখানেও আসলো ডু। হাউ ডু ইউ ডেকোরেট ইউর হোম? তুমি কিভাবে সাজাও। তখন ছিল কি কিভাবে সাজিয়েছিলে, আর এখন আসলো কি কিভাবে সাজাও। হোম ডিড ইউ ইনভাইট? তুমি কাদের ইনভাইট করেছিলে, না বলে আমি বলবো তুমি কাকে ইনভাইট করো জন্মদিনে। তাহলে কি আসবো? ডু। এক্ষেত্রেও সেম, এখানে কি আসবো? when do you cut the cake? এখানেও আসবো সেম একই রকম, হাউ ডু ইউ ফিল? তুমি কেমন বোধ করেছিলে। সেক্ষেত্রে আমি অ্যান্সার কি লিখবো? অবশ্যই আমাকে লিখতে হবে আই সেলিব্রেট মাই বার্থডে অন 1st জানুয়ারি। দিবে যে আমি প্রতি বছর অন 1st জানুয়ারিতে উদযাপন করি, জানুয়ারি মাসের 1 তারিখে উদযাপন করি। সেক্ষেত্রে কিন্তু করেছিলাম হচ্ছে না, বর্তমান কালকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করেছে। হাউ ডু ইউ ডেকোরেট ইউর হোম? I decorate my home with flowers, colorful balloons, etc. My mother also helped me. Our ma also helps me. Okay, my mother also helps me to decorate my home. Whom do you invite? I invite my friends and relatives. When do you cut the cake? I cut the cake. তুমি কখন কেক কাটো? At 7 PM. How do you feel? তুমি কেমন বোধ করো? I feel very excited. অর্থাৎ আমাকে এই প্রশ্নের উত্তরের উপর খেয়াল, প্রশ্নটা করার উপর খেয়াল করতে হবে, প্রশ্নের উত্তর হবে, প্রশ্নটার উপর নির্ভর করে প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হবে। তাহলে অবশ্যই আমি কি করব? খেয়াল রাখবো সেটা কোন টেন্সে দেওয়া আছে, প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে না পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে কিন্তু খেয়াল করো আমি এই কম্পোজিশনটার মধ্যে একটা কম্পোজিশনকে আমি কয়ভাবে বুঝালাম? 2 ভাবে। সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ইউজ করে একটা, আর তবে কি পাস্ট টেন্স। আচ্ছা, এই ইউনিট 15 থেকে আমি যেহেতু 2টা কম্পোজিশন, একটা প্রেজেন্ট আর পাস্ট নিয়ে আলোচনা করলাম, এখান থেকে কিন্তু আরেকটা কম্পোজিশনও হতে পারে। সেটা কি? ধরো এখানে তো আমি লিখেছি কি
এখানে লিখেছেন অ্যান্সার দ্য কোশ্চেন। ধরো আমি এখানে লিখে দিলাম, এই মার্কস গুলো মুছে দিলাম, go out out the canvas, হ্যাঁ মুছে দিলাম। আর এখানে মার্কস টেনে থাকলো, এটাও মুছে দিলাম। এখানে কয়টা কোশ্চেন দেওয়া আছে? এখানে দেওয়া আছে 6-7টা, 3 4 5 6 7, 7টার জায়গায় ধরো এখানে আমি এই 5টা প্রশ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? 5টা প্রশ্ন দিয়ে দিলাম। কম্পোজিশনটা লিখতে বলা হলো প্রশ্নটার মতোই, বার্থডে পার্টি, বার্থডে পার্টি। তখন কি করবে? এখানে কিন্তু তোমার নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলা হয়নি, তুমি জন্মদিন উদযাপন করেছিলে কিনা কিংবা করবে কিনা সেটাও কিন্তু বলা হয়নি, শুধু বলা হয়েছে বার্থডে পার্টি, অর্থাৎ জন্মদিনের একটা পার্টি সম্পর্কে। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে আমরা যেভাবে অ্যান্সার করে দিয়েছিলাম প্রশ্নগুলো, বইটার সাহায্য নিয়ে বই থেকে কিছু লাইন 10 লাইনের মধ্যে তুমি লিখে দিতে পারো। কি হবে? হোয়াট ইজ এ বার্থডে? বার্থডে ইজ এ স্পেশাল ডে। দিস ইজ দ্য ডেট when the person was born. How do people celebrate birthdays? People celebrate birthdays in different ways. In some countries, people birthdays with a cake. Where are there candles? There are candles on the cake. Who sing a song for the person? People sing a song for the person. When does the person blow out the candles? The person blows out the candles at the end of the song. তারপর লিখতে পারো, এখানে আরো কি আছে? যেহেতু আমি 5 লাইন মাত্র বললাম, এখান থেকে কিন্তু 2 লাইন করে বলিনি। এখানে আরো আছে, কি গিফট গুলো কেমন হতে পারে? The gifts may be a toy, clothes or books. তারপরে এখানে আরো কিছু লেখা যায় যে প্যাসেজ থেকে, প্যাসেজের লাস্ট লাইনটা দেওয়া আছে, the most important thing is to enjoy the day and spend time with friends and family. অর্থাৎ এই 10টা লাইন দিয়ে আমি কিন্তু কোন কম্পোজিশনটা লিখতে পারবো? বার্থডে পার্টি। খুব মনোযোগ দিয়ে শুনলো। তাহলে আমি প্যাসেজ থেকে ইউনিট 15 থেকে আমি কয়টা কম্পোজিশন নিয়ে আলোচনা করলাম? 3টা কম্পোজিশন। প্রথমটা প্রশ্ন হতে পারে এরকম, ইউর বার্থডে সেলিব্রেশন, তোমার জন্মদিন পালন, সেলিব্রেশন, ইয়ারলি সেলিব্রেশন, BRATION সেলিব্রেশন। আচ্ছা আমি উপরে লিখি যাতে তোমরা বুঝতে পারো। এটা মুছে ফেলি, এটার কাজ শেষ। লিখতে পারি ইউর বার্থডে সেলিব্রেশন আরেকটা হতে পারে, এটা হবে কোন টেন্সে? যেহেতু কোনো উল্লেখ নাই, প্রেজেন্ট পাস্ট, সেটা প্রেজেন্ট টেন্সে লেখা ভালো। ইউর লাস্ট বার্থডে, বড় হাতের লিখো, বার্থডে সেলিব্রেশন। নাম্বার 3 কি বলেছিলাম? প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে যেটা লিখে বলেছিলাম লাস্টে, হ্যাপি বার্থডে। কিংবা বার্থডে পার্টি, বার্থডে পার্টি। কম্পোজিশন লেখার সময় টাইটেলটা অর্থাৎ হেডলাইন্সটা অবশ্যই কিন্তু তোমাকে কি করতে হবে? এই ওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটার ইউজ করে লিখলে বেটার, দেখতে একটু ভালো লাগে। স্মল লেটার লিখলে নাম্বার দিবে, কিন্তু ক্যাপিটাল লেখা লিখলে দেখার সৌন্দর্যটা একটু বেড়ে যায়। অর্থাৎ আমি কি পড়লাম আজকে? ইউনিট 15 থেকে অ্যান্সার দ্য কোশ্চেন, এবং সেই অ্যান্সার দ্য কোশ্চেনগুলো অবলম্বন করে কি কি পড়লাম? ইউনিট 15 থেকে কম্পোজিশন কয়টা? 3টা, এবং কিছু অ্যান্সার দ্য কোশ্চেন। আশা করি তোমরা বাড়িতে আমি যা যা বুঝিয়েছি ইউনিট 15 থেকে, ট্রু ফলস, ম্যাচিং, অ্যান্সার দ্য কোশ্চেন এবং কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পরিষ্কার হয়ে গিয়েছে যে আমরা ইউনিট 15 থেকে কি কি আসতে পারে। তোমাদের বাড়ির কাজ থাকবে আমি যা ইউনিট 15 থেকে করিয়েছি
সবগুলো বাসায় লিখবে এবং রিভিশন করবে। আশা করি তোমরা আমার কথাগুলো শুনবে, তোমরা ভালো থাকবে। অবশ্যই কিন্তু ঘরের বাইরে যাওয়া যাবে না, ঘরের ভেতরে বসে থেকেই পড়াশোনাগুলো করতে হবে এবং মা বাবার কথা শুনতে হবে। স্কুল খুললে কিন্তু আমি আমার বাড়ির কাজগুলো দেখবো, তোমরা কি করেছো, আসলে আমার কথাগুলো শুনে বাড়ির কাজ করেছো। এবং অবশ্যই কিন্তু প্রত্যেক দিনের বাড়ির কাজটুকু কি করবে, একটা তারিখ দিয়ে ডেট লিখে তারিখ দিয়ে লিখে রাখবে, যাতে আমরা স্কুল খোলার পর যাদের কাছে বলবো যে খাতাগুলো কি করেছো, লিখেছো কিনা, হ্যাঁ দেখতে পারি কিনা। তখন দেখবো তোমরা কারা কারা ভালো ছিল, কারা কারা আমাদের কথা শুনেছো এবং লিখতে পেরেছো। তাহলে আজকে এতটুকু রইলো, ভালো থাকবে।